দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? ওরা এমনিতেই দেখে চলে যাবে। কিন্তু কিন্তু এই কথাটা বললেও সামান্য দেখতে আসা থেকে পুনমের বিয়েটা হয়ে গেল। ওরা এমনি এমনি দেখেই চলে গেল না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে লেকচারার মানবটির দিকে এক পলক তাকিয়েও চোখ নামিয়ে ফেলল। ইচ্ছে নেই লোকটাকে দেখার। দেখতে শুনতে ভদ্র হলেও আদৌতে ভদ্র নাকি কে জানে। ভদ্র হলে তো একবার ওর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করতো নাকি? ওর পরিবার বা কেমন, জানা নেই, চেনা নেই, পরিচয় নেই এমন একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিল। হয় নাকি সংসার ওভাবে? কিভাবে সম্ভব? পুতুল খেলা মনে হয়। ঘুম থেকে উঠলাম, রাঁধলাম, খেলাম, ঘুমিয়ে গেলাম, আর দিন শেষ। অতঃপর কাটিয়ে দিলাম জীবন। এইসব ভাবতেই যেন পুনমের চিনচিনিয়ে বুক ব্যথা করছে। এই যে পুনমের পাশে পাথরের ন্যায় বসে থাকা নওশাদ বিন নাসির, পুনমের বড় ভাই প্রতীকের কলেজের শ্যালক। সপ্তাহখানেক আগে ঘরে এই নাম নিয়ে একটু গুঞ্জন উঠেছিল। পুনম শক্ত গলায় সফ সফ জানিয়ে দেয় ও এখন পড়াশোনা শেষ না করে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই করবে না। প্রতীকটাও ইতিউতি করে। ছেলেটা ভালো, ভদ্র, শিক্ষিত। প্রীতমও তাল মেলায়। এত ভালো ছেলে হাতছাড়া করলে ভুল হবে। পুনম দুই ভাইয়ের সাথে পেরে ওঠে না। শেষমেশ ওর আম্মু পাপিয়া বেগমকে বোঝায়। পাপিয়াও মেয়ের পক্ষে কথা বলে ছেলেদেরকে বোঝায় পড়াশোনা করতে চাচ্ছে, করুক না। যাকে বিয়ে দিবে সেই তো রাজি না। কী করার আর? কিন্তু সমস্যা বাধে গত পরশু রাতে। পুনম বুধবারে ভার্সিটি থেকে ওর এক ছেলে বন্ধু তন্ময় আর ওর বেস্ট ফ্রেন্ড সিরাতের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। সিরাত মাঝখানে ওয়াশরুমে যায়। পুনম আর তন্ময় বসে তখন গল্প করছিল এবং সেটাই দেখে প্রীতমের বন্ধু। প্রীতমের সেই বন্ধু তৎক্ষণাৎ প্রীতমকে জানিয়েছে এবং সেটা নিয়েই প্রীতম বুধবার রাতে বেশ ঝামেলা করেছে। নেহাতি বন্ধু, অন্য কিছু নয়। পুনম বারবার বলেছে ছেলেটা শুধুমাত্র ওর ভার্সিটির বন্ধু, অন্য কিছু না। ওদের সাথে সিরাতও ছিল, কিন্তু কেউই বিশ্বাস করলো না। উল্টো ফোরন কেটে প্রতীকের বউ নিশা বলে, যদি শুধু বন্ধুই হয় তাহলে তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? বিয়ে করতে রাজি হয়ে গেলেই তো কেউ আর সন্দেহ করে না। বয়স 22, কয়দিন পরে 23 হবে। এটাই তো একটা মেয়ের বিয়ের উপযুক্ত সময়। সম্পর্ক না থাকলে তো দ্বিমত করার কথা নয়। রাজি না হওয়ার কারণ হিসেবে আমার কারোর সাথে সম্পর্ক আছে এমনটা ভাবার পেছনে যুক্তি আছে কোনো? একটা সাধারণ কথা বলেছি, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আমি মানসিকভাবে প্রস্তুত নই, অন্তত অনার্সটা শেষ করতে চাচ্ছি। পরিপ্রেক্ষিতে প্রীতম রেগে মেগে যাইছে বলেছে। পুনমের জন্য ওকে কথা শুনতে হয়েছে, এটা সেটা। পুনম উচ্চস্বরে নিজের হয়ে সাফাই গিয়ে প্রতিবাদ করার বিনিময়ে প্রীতমের হাতে থাপ্পড়ও খেয়েছে। প্রতীকের দিকে অশ্রুসিক্ত নজরে তাকিয়েও লাভ হয়নি। প্রতীক সেদিন রাতেই ওর কলিগের সাথে কথা বলে সবটা ঠিকঠাক করে ফেলে, অর্থাৎ বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে। কিন্তু পুনমকে কিছু জানানো হয়নি। আজ সকাল আনুমানিক 9টার দিকে নিশা একটা লাল শাড়ি দিয়ে বলেছে তৈরি হয়ে নিতে। আজই ওর বিয়ে। পুনম স্তব্ধ হয়ে বসেছিল অনেকক্ষণ। পরিবারের লোকজনেরাই এতটা অবিশ্বাস করে? কখনো কি তারা দেখেছে ওর কোনো উশৃঙ্খল আচরণ যে এমন করতে হবে? পুনম কেঁদেছে অনেকটা সময় ধরে, হাউ মাউ করে। রাগ সবার ওপরেই, এমনকি পাপিয়ার ওপরেও। ওর আম্মু ওকে জানায়নি, এটাই পুনম মানতে পারছে না। অথচ পুনম পাপিয়াকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, সব কথা শেয়ার করে। উনি তো জানতো মেয়ের কোনো সম্পর্ক নেই। তাও ছোট ছেলের মিথ্যা অভিযোগ শুনে উনিও পাল্টে খেয়ে গেলেন কি করে? পুনম লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। জেদের বসে আর টু শব্দ পর্যন্ত করেনি। নিজের হয়ে সাফাই গায়নি, কিচ্ছু বলেনি, কিচ্ছু না। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে এই যে আজ এই বাড়ি থেকে বেরোবে, মরলেও ফিরবে না, কখনো না। ভাবতে ভাবতেই পুনমের চোখে পানি চলে আসে। সন্তপর্ণে সকলের অলক্ষ্যে মুছেও নেয়। পুনম চোরা চোখে তাকিয়ে দেখে প্রীতম প্রতীক দুজনে নওশাদ বিন নাসিরের দুলাভাইদের সাথে কথা বলছে। নওশাদের সাথে ওর মেঝো আর সেজ বোন, 4 দুলাভাই, বড় বোনের ছেলে আরিফ এসেছে। খুবই ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। পুনম এমন বিয়ে চায়নি, সব সময় একটা জমজমাট বিয়ে চেয়েছিল। পুনমের এখন হুট করেই এই নওশাদ বিন নাসিরের ওপর রাগ হচ্ছে। ওর বিয়েতে মত আছে কিনা লোকটা একবারও জানতে চেয়েছে? চায়নি। পুনমের একটা মায়া ভরা সুন্দর সংসার, সুন্দর দাম্পত্যের স্বপ্ন ছিল। সবাই মিলে সবটা ধ্বংস করে দিল, একদম ধূলিসাৎ করে দিল। এই নওশাদের পরিবারে কয়জন সদস্য পুনম জানে না। নওশাদের গলার স্বর কেমন পুনম তাও জানে না। নওশাদের দৃষ্টিভঙ্গি কেমন পুনম জানে না। নওশাদ পুরুষ মানুষ হিসেবে কেমন পুনম জানে না। শুধু জানে অতিথিয়া মাহনুর
পুনমের স্বামী নওশাদ বিন নাসির, যার সাথে ভালো মন্দ যাই হোক না কেন পুনমকে সারা জীবন থাকতে হবে, কারণ ও আর এখানে আসবে না। যদি জীবনে এমন পরিস্থিতি উপস্থিত হয় পুনমকে ভাগ্যের নির্মম পরিহাসে ঠকে গিয়ে ভাইদের আশ্রয়ে আসতে হতে পারে, তাহলে তার আগে পুনম ফাঁসি দিবে, তবুও এখানে ফিরবে না। বিকেলের আগে আগেই পুনমকে বিদায় জানানো হলো। সকলে ঢঙের কাদা কেটেছে। পুনমকে জড়িয়ে ধরে পাপিয়ার সেই কি কান্না! পুনম টু শব্দও করেনি। মেয়েকে অবিশ্বাস করে তার মতের তোয়াক্কা না করে জোর করে বিয়ে দিতে পারলে বিদায়ের সময় তো ওভাবে ঢঙের কান্না না কাঁদলেই হয়। প্রতীক বোনের মাথায় হাত বুলিয়ে কেবল শান্ত গলায় বলে, ভাইয়া, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। পুনম মনে মনে ব্যঙ্গ করে, কারো সাথেই কোনো রকম বাক্য বিনিময় করে না। সব ঢঙের কথা। নিজেদের মতো থাকার জন্য ওকে ইচ্ছে করে ঘর থেকে সরিয়েছে। প্রীতম তো বানোয়াট কাহিনী বলে অযথা ঝামেলা বাড়িয়ে ওকে বাড়ি থেকে বিদায় করলো, যাতে ওর প্রেমিকাকে ঘরে তুলতে পারে। ওই মেয়ে তো বলেছেই বোনকে বিয়ে দিয়ে বিদায় না করলেও প্রীতমকে এখন বিয়ে করবে না। ননদের হ্যাপা ওই মেয়ে সামলাতে পারবে না, তাই প্রীতম এই কাজ করেছে। পুনম কি জানে না নাকি? সবই জানে, সবই ছলাকলা। নওশাদ বিন নাসির বাবা মায়ের ষষ্ঠ তথা সর্বকনিষ্ঠ সন্তান। 5 মেয়ের পর অবশেষে প্রাপ্ত মানিক। নওশাদের আব্বু নওশাদের 8 বছর বয়স থাকতেই মারা গিয়েছে। নওশাদের আম্মু হোসনে আরাও গত হয়েছেন বছর খানিক হবে। তাই বড় বোন হাসনা হেনা ভালো একটা পরিবারের মেয়েকে নওশাদের বউ হিসেবে আনতে চেয়েছে। বোনেদের সংসার আছে, ভাইয়েরও তো গতি করা দরকার। বয়স তো কম না, একা থাকবে তা তো হয় না। প্রায় 1 বছর ধরে অনেক মেয়ে দেখেছে, কোনোটাই মনমতো হয় না। ওরা নওশাদের জন্য বিশ্ব সুন্দরী চায়নি, চেয়েছে নম্র ভদ্র পরিবারের মেয়ে যে ওনার ছোট ভাইকে আদরে যত্নে রাখবে, প্রকৃত স্ত্রীর মতো সাথে থাকবে, সুখ দুঃখের সাথী হিসেবে। পুনমকে দেখে 5 বোনের তেমন ধাঁচের মেয়ে মনে হয়েছে। হাসনা হেনা নওশাদের চেয়ে বয়সে 17 বছরের বড়। একে একে বেলি, বকুল, জবা, জুই, তারপর নওশাদ। জুইয়ের স্বামী তারেকের কলিগ প্রতীক তারেক শ্যালকের জন্য মেয়ে দেখছিল। প্রতীকেও পাপিয়ার কথা মতো ভালো একটা ছেলের খোঁজ করছিল, কেননা বিয়ে দিব বললেই তো বিয়ে হয়ে যায় না, দেখতে শুনতেও তো বছর 2-3 পার হয়ে যায়। এভাবে একে একে মিলে হয়ে গেল 2। নওশাদ বউ নিয়ে এসেছে সন্ধ্যার দিকে। এখন সময়টা 8:30টার মতো। পুনম বিয়ের শাড়ি পাল্টে লাল রঙের সুতি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে পুতুলের মতো বসে আছে। পুনমকে ঘিরে ওর ভাগ্নিরা বসা। পুনমের সমবয়সী বকুলের ছোট মেয়ের রুমঝুম করগুনে গুনে বলছে, আমার বড় খালামণি মানে তোমার হাসনা হেনা আপার মেয়ে হলো ইসরাত আপু। আপু তোমার থেকে 3 বছরের বড়, আর আরিফ ভাইয়া হলো মামার চাইতে 2 বছরের ছোট। সেই হিসেবে তোমার চেয়ে 6 বছরের বড়। পুনম ইসরাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। রুমঝুম নিজের মতো বলতে লাগলো, বেলি খালামণি মানে তোমার বেলি আপার 3 ছেলে। মাহাতা ভাইয়া তোমার বড়, মাহাতি তোমার সমবয়সী, আর মুহিন তোমার ছোট। আমার আম্মু মানে তোমার বকুল আপার বড় মেয়ে হলো রিমি আপু। আপু তোমার চেয়ে 2 বছরের বড়, আর ওনার ছোট মেয়ে হলাম আমি, রুমঝুম। তুমি আর আমি সমবয়সী। জবা খালামণি মানে তোমার জবা আবার 2টো চমচ মেয়ে, জেরিন, জাইমা। ওরা তোমার চাইতে 2 বছরের ছোট, মানে ভার্সিটির 1ম বর্ষে পড়ে। ওদের ভাই হলো জিসান, এসএসসি দিবে এবার। জুই খালামণি 2টো ছেলে 1 মেয়ে। তাহিয়া ইন্টারে পড়ে। ছেলেদের মধ্যে বড়জন তিহান ক্লাস 6-এ পড়ে, আর একজন তুহিন ক্লাস 4-এ পড়ে। কিছু মনে আছে আদেও তোমার? পুনম দুদিকে মাথা নাড়ায়। ফেরা নিও না, এতগুলো ভাগিনা ভাগ্নি তোমার দেখতে দেখতেই চিনে যাবে, নাম মুখস্থ করতে হবে না। এত কষ্ট করে সব বললাম, অন্তত আম্মু খালামণির নাম মুখস্থ রাখো। পুনম মাথা কাত করে। জাইমা গালে হাত দিয়ে বলে, তুমি কি ইন্ট্রোভার্ট নাকি লজ্জা পাচ্ছ আমাদেরকে দেখে? পুনম জবাব দেয় না। জাইমা গালে হাত দিয়ে রেখেই বলে, আমি শুধু ভাবছি, তুমি যদি সত্যি সত্যি ইন্ট্রোভার্ট হয়ে থাকো, তাহলে 2 ইন্ট্রোভার্টের সংসার ঠিক কেমন হবে? আনইজি ফিল করো না প্লিজ। আমরাই হতে পারি ভাগ্নিরা তোমার চেয়ে বয়সে বড়, তবে তোমার ভাগ্নিরা খুব ভালো। অন্যান্য ভাগ্নিদের মতো কুটনামি করবে না। আমরা বউটা ভালোই পেয়েছি, তাহলে কথাবার্তা কম বলে মুখ বুজে থাকবে, ছেলের জন্য এমন বই খুঁজছিলাম। জাইমা পাশ থেকে গলার স্বর মোটা করে বলে, আমরা তোমার শাশুড়ি, কিন্তু মহানুর
মান্যগণ্য করবে, আমরাও তোমাকে ভালোবাসবো। তা কি যেন বলছিলে? ফুলের নামগুলো কি আপনাদের ভালো নাম? পুনমের ক্ষীণ কণ্ঠ। জি। একটা কথা বলি, পারমিশন নিচ্ছ কেন? বলে ফেলো। আসল শাশুড়ি ভাবছো নাকি? আমাদের তোমার শাশুড়ির মতো শেষ বছরের ছেলের জন্ম দেওয়ার মতো এনার্জি নেই। ইসরাত এমন কথা বলায় থমকে ওঠে। জাইমা মুখ কুঁচকে ফেলে। তুমি বলো। পুনম সবার মুখ দেখে বলে, ছোট জনের নামটা শিমুল বা শাপলা রাখলেই তো পারতো। মামার কথা বলছো? পুনম মাথা ঝাঁকায়। জেরিন মুখটা কেমন করে বলে, শেষ বয়সের লাঠি, বংশের বাতির একটা জাম্পেস নাম রেখেছ। অবশ্য আমুদেরটাও খারাপ না, তবে মামার নাম শিমুল হলে পারফেক্ট হতো। 5 বোন চম্পা, আমি এক আদরের নিরামিষ ভাই শিমুল। শেষ বয়সে বাচ্চার নাম শাপলা হলে ভালো হতো। জাতীয় ফুল শাপলা। জেরিন, জাইমা, এভাবে কথা বলতে নিষেধ করেছি না একবার? নানিকে নিয়ে, মামাকে নিয়ে এসব কি কথা? ধুর, তোমাকে মাঝে মাঝে আমার মামার মতো লাগে। নানি তো ছেলের আশা করতে করতেই 5 মেয়ের জন্ম দিয়েছে নাকি? দিলেও তোর কি? এভাবে বলবি না, ভালো দেখায় না। এই টোনে কথা বলাটা মামা ছাড়া আর কাউকে মানায় না। মামার সাথে ফাজলামো করো না মামি, সাবধান। মামা একটা সাংঘাতিক মানুষ। আমরা সবাই, ইভেন আরিফ ভাইয়া পর্যন্ত মামার হাতে জ্বর খেয়েছে। মামাকে দেখলে মনে হতে পারে খুব ঠান্ডা শীতল, কিন্তু তুমিও যদি এমন ভেবে থাকো তাহলে জীবনের চরম বোকামি করবে। মামা ভীষণ রাগী, ভীষণ গরম একটা মানুষ। কথায় আছে না, মামার বাড়ি রসের হাঁড়ি। আমাদের জন্য হলো মামার বাড়ি মামার হাতে চরের বাড়ি। একটু এদিক থেকে ওদিক হলেই কান বরাবর একটা চর। তোমাদের বিয়ে তো এমনি কোনো অনুষ্ঠান ছাড়া হয়েছে, গান বাজনা বাদ দিলাম। ইসরাত আপুর হলুদে বড় খালু কিছু বলেনি, কিন্তু মামা রাত 11:30টার পর আর গান চালাতে দেয়নি। এটা কোনো কথা? ভালোই হয়েছে, আমার ঘুম পাচ্ছিল অনেক। মামা ভাগ্যিস সাউন্ড বক্স বন্ধ করেছে, না হলে আমি স্টেজেই ঘুমিয়ে যাইতাম। তুমি আর আরিফ ভাই হুবহু মামার মতো। এমন রসকসহীন হলে চলে? দুলা ভাই থাকে কিভাবে তোমার সাথে? জিজ্ঞাসা করে আয় কিভাবে থাকে। জানো মামা আজকে তুহিনকেও জ্বর মেরেছে। আজকে? তুহিন তো সবার ছোট আমাদের। তুহিন সম্ভবত তিহানকে ফাক বলেছে, সেটা আবার মামা শুনেছে। এটা শুনে মামা তুহিনকে ঠাঁটিয়ে একটা চড় মেরেছে। ঠিক কাজ করেছে। ক্লাস 4-এ পড়ে সবে, নাক টিপলে দুধ বের হবে, এখনই গালাগালাজ করে। থাপ্পড় দেবে না তো কি করবে? সবাই আবারও কপাল কুঁচকে ফেলল। ইসরাত ওর বিনি ঠিকঠাক করে বলে, আচ্ছা তোরা কন্টিনিউ কর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বর বেশে বিয়ের পাঞ্জাবি পরে চটটা মেরে গাড়িতে উঠেছে। জবা তখন রুমে আসে। একজোট হয়ে গল্প করতে দেখে প্রশ্ন করে, কি নিয়ে কথা হচ্ছে? তোমাদের ভাইয়ের মেজাজ নিয়ে। মামিকে আগে থেকে সতর্ক করেছি যাতে একটু সাবধানে মামার সাথে কথা বলে। মামা বেশ ভালোই বদনাম করেছে ওরা। ওকে এসব বলছিস কেন? মেয়েটা নতুন, বাবুর সাথে একটু কথা হলো না এখনো, এর আগেই ভয় ঢুকাচ্ছিস কেন? ধরো আম্মু, মামা যদি মামিকেও থাপ্পড় মারে? কি বলিস এগুলো? বাবু পুনমকে মারবে কেন? বউকে মারার মতো ছেলে ও না। তুমি তোমাদের ভাইকে বিশ্বাস করো খালামণি? আমরা কেউ করি না। বলানি কওয়ানি কি থেকে কি মাইর খেয়ে বসলাম, এটা কেমন কথা? আমাদের মধ্যে সবাই মামার হাতে স্পেশাল থাপ্পড় খেয়েছি। তোরা দোষ করিস বলেই চর খাস। বাবু মেজাজি, ঠিক আছে, বাবুর মাথা গরম হতে পারে, তবে ও বদমেজাজি না। ও কারণ ছাড়া কিচ্ছু করে না। ওর সামনে অযথা শয়তানি করিস কেন? তোদের তো 2-3 বার ওয়ার্নিং দেওয়া হয়, তারপর সিধে না হলে চট দেবে না তো কি করবে? ও যা যা অপছন্দ করে তাই করতে হয় তোদের না? সেটাই, মামা বাসার বাইরে গেলেই তো করতে পারে। মামা বাসায় থাকাকালীন লুকিয়ে আকাম করে পরে ধরা খেয়ে মায়ের খায়। মামা বেশি নিরামিষ তাই এমন করে। তুমিও এমন নিরামিষ? দুলা ভাইয়ের মনের অবস্থা কেমন জানো?
কেমন? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারি না চিৎকার। ইসরাত জেরিনের মাথায় একটা গাঁট্টা মারে। এদের কাহিনী দেখে পুনমের মাথা ঘোরাচ্ছে রীতিমতো। আয় খেতে আয়। পুনম তুমিও আসো। আরিফ ভাই, মাহাতাব ওরা কোথায়? ঘর সাজাই। নানি সেই একটা কাজ করেছে আম্মু। আমরা ভাগিনীরা ভাগনারা এই মামার বাড়ি বিয়ে খেতে পারছি, বাসও সাজাতে পারছি। জবা চোখ রাঙিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পুনমকে ডাইনিং টেবিলে নেওয়া হলো। নওশাদ আগে থেকে বসেছিল টেবিলে। পুনমকে ওর পাশে বসানো হলো। সবাই সুবোধ বালক বালিকা হয়ে রইল। এতক্ষণ লুকিয়ে পিঠ পিছে এত যে বদনাম করা হচ্ছিল তা বোঝার উপায় নেই। জুই খাবার শুরুর আগেই শর্ত দিয়েছে নওশাদ বা পুনম কেউই নিজের হাতে খেতে পারবে না। পুনম নওশাদকে খাইয়ে দিবে, নওশাদ পুনমকে। নওশাদের মুখে হালকা বিরক্তির ছাপ, তবে অগ্রাহ্য করল না। পুনমও একটা সংকোচ নিয়ে নওশাদকে 2 লোকমা খাইয়ে দিল। তারপর যে যার মতো নিজের হাতে খেল। খাওয়া শেষ হতেই জেরি নামতা আমতা করে বলে, মামা একটা ছবি তুলবো? তোলো। নওশাদ হাতের ঘড়ি খুলে বলে, বলছিলাম কি তোমাদের দুজনের একটা ছবি তুলবো? তোলো। মামির আরেকটু পাশে গিয়ে বসো। নওশাদ বিনা বাক্য ব্যয়ে পুনমের দিকে একটু চেপে বসে। মামির কাঁধে একটু হাত রেখো। নওশাদের ভ্রু আরও কুঁচকে গেল। ছবিটা ভালো উঠতো তাহলে। নওশাদ বাম হাত আলতো করে পুনমের বাঁ কাঁধে রাখে। এতে পুনমের ডান বাহু নওশাদের বুকের সাথে লেগে যায়। পুনম শক্ত হয়ে যায় যেন, মাথা নত করে ফেলে। আতরের মারাত্মক সুঘ্রাণ নাকে লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে 1/2 ঘন্টার মতো হবে। পুনমকে মাত্র বাসর ঘরে বসিয়ে রেখে ইসরাত রিমি বেরিয়েছে। জেরিনরা একটু গাইগুই করছিল গেট ধরবে কিনা। ইসরাত সাফ বলে দিয়েছে নওশাদ দরকার হলে আজ ঘরে ঢুকবে না, তবু ওর মতো কিপটে লোক নাকি টাকা দিবে না। পুনম চারদিকে চোখ বোলায়। জানলার পাশে পড়া টেবিল, দেয়ালের সাথে খাট, পাশেই ড্রেসিং টেবিল, মুখোমুখি একটা মাঝারি সাইজের কাঠের ওয়ার্ড্রোব, বুকশেলফ আছে একটা, হরেক রকমের বই রাখা তাতে। সারাদিন শেষে পুনমের কান্না পেল হঠাৎ। অপরিচিত জায়গা, সব অপরিচিত মানুষ। পুনমের ভয় লাগছে, মানসিকভাবে প্রস্তুত নয় ও। বুক কাঁপছে রীতিমতো। ও মোবাইল নিয়ে সিরাতকে কল করে। সিরাত রিসিভ করে হ্যালো কিছু বলার আগে পুনম বলে, দোস্ত ওদের গ্রামের বাড়ি ফেনী, ওরা নোয়াখাইল্লা দোস্ত, বুঝতে পারছিস? নোয়াখাইল্লাদের মতো ভেজাল্লা এই দুনিয়াতে আছে। আমি বাকি জীবন কিভাবে থাকবো আল্লাহ, আমার পাগল পাগল লাগছে। সিরাত কনটেক্স বোঝে না। কাদের কথা বলছিস? পুনম নিজেকে আর আটকাতে পারে না, কেঁদে দেয়। গত 2 দিনের কাহিনী বলে। ওর মোবাইল জব্দ করা হয়েছিল সেটাও বলে। তাই বলে বিয়ে দিয়ে দেবে? তোর বড় ভাই যে ইসলামের নামে এত উপদেশ দেয়, উনি জানেন না ইসলামে মেয়েদের মদ ছাড়া বিয়ে হয় না? মত তো আমি দিয়েছি, কিন্তু জেদ করে। আমি আর ফিরবো না ওখানে, কখনো না। কথা বলতে বলতে পুনমের হেঁচকি উঠেছে। দোস্ত আমাকে মামার মতো এক লোকের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। লোকটার বড় বোনের ছেলে আমার চেয়ে বয়সে বড়। লোকটার বড় ভাগ্নির বিয়ে হয়ে গেছে, মেজ ভাগ্নির আকদ হয়ে আছে, ছেলে বিদেশে থাকে, দেশে ফিরলেই বিয়ে। লোকটার বড় বোন আমার আম্মুর বয়সে হবে বোধহয়। লোকটার মা আমার দাদির বয়সে তো হবেই। আম্মু আব্বু ভাইয়া কিভাবে পারলো আমার সাথে এমন করতে? সিরাত কথা বলতে ভুলে গেল বোধহয়। তোর হাজবেন্ডের বয়স কত দোস্ত? 50 না আরও বেশি? 50 কেন হবে, 30 শুনেছি। সিরাত ভ্রু কুচকে ফেলে, কপাল কুচকেই বলে, এটা তো বিয়ের জন্য পারফেক্ট বয়স। তোর সাথেও ঠিক আছে, 7-8 বছরের গ্যাপ তোদের। তাহলে তোর মামার বয়সী হলো কি করে? মামার বয়সী না, মামার মতো। লোকটার বড় বোনের ছেলে আমার বড়, ছোট ভাইয়ার চাইতে 2 বা 3 বছরের ছোট হতে পারে। তো আমার আম্মুর বয়সী ওর বড় বোন হলে ওই মহিলার ভাই আমার মামার মতো না? আর নামও কি ব্যাকডেটেড জানিস? নওশাদ বিন নাসির। এটা কি নাম? পেশায় আবার নাকি প্রফেসর। আব্বারা এমন প্রফেশনে চাকরি করে, ইয়াং কেউ এই প্রফেশনে থাকে বল? তারপর ক্লিন সেভ করা ছেলা মুরগি। আমার কিচ্ছু ভালো লাগেনি, কিচ্ছু না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। বড় 5টা বোনও আছে জানিস।
আমায় নাকের দড়ি দিয়ে ঘোরাবে। ছোট ভাইয়া ইচ্ছে করে এমন করেছে, বুঝেছিস? নিজের ওই প্রেমিকাকে ঘরে তুলবে বলে আমাকে তাড়াহুড়ো করে এমন পরিবারে বিয়ে দিয়েছে। এক একজন কি বড় বড়। সমবয়সী কোনো ননদ নেই, কেউ নেই আছে সব আমার চেয়ে বয়সে বড় অথবা আমার সমবয়সী ভাগিনা ভাগ্নিরা। ব্যাকডেটেড পরিবার একটা। আমি ওই ছেলা মুরগির সাথে সংসার করব না। পুনমের মুখ বন্ধ হয়ে গেল। নওশাদ ঠিক দরজার সামনে দাঁড়ালো। পুনম তাড়াতাড়ি করে কল কেটে দিল। নওশাদ দরজা বন্ধ করে পুনমের ঠিক সামনে দাঁড়ালো। কঠোর মুখ ভঙ্গি নিয়ে পুনমের দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। কি শক্ত চাহনি! পুনম তাকিয়ে থাকতে পারল না, মাথা নুইয়ে ফেলে। বুঝতে বাকি নেই লোকটা সব শুনেছে। নামাজ পড়তে পারবেন? পারলে অজু করে আসুন। পুনম তো ভেবেছিল গালে ঠাটিয়ে একটা চর মারবে, মারল না দেখে অবাকই হলো। কিন্তু ওই পুনমের সমবয়সী ভাগ্নি, কি যেন নাম, রুমঝুম যে বলল তাদের একমাত্র মামা ভীষণ রাগী, হুটহাট হাত ওঠানোর স্বভাব আছে। বর্ষেও বিয়ে করতে যাওয়ার আগ মুহূর্তে নাকি সবচেয়ে ছোট ভাগ্নির গালে ঠাটিয়ে একটা চর মেরেছে। দরজায় ঠক ঠক শব্দ হয়। নওশাদ পুনমের দিক থেকে চোখ সরিয়ে দরজা খোলে। ইসরাত পুনমের লাগেজ দিয়ে কি যেন বলে, আবার চলেছে। পুনম শুনতে পায়নি ওদের কথা। নওশাদ লাগেজ রুমে টেনে এনে ওয়ার্ড্রোবের কাছে যায়, একটা লুঙ্গি বের করে। পুনম মনে মনে নাক সিটকায়। নওশাদ যদি এখন লুঙ্গি পরে তাহলে পুনম এখানেই ঘরের মাঝেই বমি করে দিবে। নওশাদ লুঙ্গি নিয়ে বেরিয়ে যায়। মিনিট দুয়েক পরে সে দরজা লাগিয়ে পুনমের দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ুন, যান। বলে ওয়ার্ড্রোব থেকে টি শার্ট ট্রাউজার বের করে। নামাজ। অজু করে আসেননি কেন? পুনমের জবাব না পেয়ে ফের বলে, আমি বের হওয়ার পর ফ্রেশ হয়ে আসবেন। নওশাদ ওয়াশরুমে চলে গেল। পুনম লাগেজ ঘরে নেশা গুছিয়ে দিয়েছিল। একটা 3 পিস নিয়ে ওয়াশরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। 15 থেকে 20 মিনিট পর নওশাদ নেভি ব্লু রঙের টি শার্ট, কালো রঙের ট্রাউজার পরে বের হয়। গোসল করেছে, শ্যাম্পুর ঘ্রাণ নাকে লাগছে পুনমের। পুনম হাফ ছাড়ে, যাক লুঙ্গি পরেনি। পুনম ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়, জোরে জোরে নাক টেনে ঘ্রাণ দিতে থাকে। পুনম এতদিন জানতো ছেলেরা লাক্স সাবান দিয়েই সব কাজ চালায়, ওদের আলাদা ফেস ওয়াশ শ্যাম্পু লাগে না। কিন্তু নওশাদের আলাদা ম্যান শ্যাম্পু ফেস ওয়াশ আছে। শ্যাম্পুটার ঘ্রাণ খুব সুন্দর। পুনম একদিন লুকিয়ে এই শ্যাম্পু ইউজ করবেই। ম্যান শ্যাম্পু তাতে কি, পুনম এটা একদিন ইউজ করবে। পুনম ফ্রেশ হয়ে অজু করে বের হয়। দুজনের নামাজ পড়ে নেয়। নওশাদ নামাজ জায়গা মতো রাখে। পুনম দাঁড়িয়ে মেঝেতে আঙুল দিয়ে আঁকাআঁকি করছে। ঘুমিয়ে পড়ুন। পুনম চোখ তুলে তাকায়। নওশাদ খাটের ফুলগুলো ছিঁড়ে ফেলে দেয়। মেঝে থেকে নিয়ে বেলচায় তুলে মেঝের ফুল, বিছানার ফুল সব বিনে ফেলে। পুনম দেখে পরিপাটি মানবটিকে। পুনমও অগোছালো নয়, নওশাদও পরিপাটি। ব্যাপারটা ওর ভালো লেগেছে। নওশাদ মোবাইল নিয়ে খাটে বসে, সময় দেখে। শুয়ে পড়ছেন না কেন? কোন দিকে ঘুমাবো? দেওয়ালের দিকে যান। পুনম উঠে দেয়ালের সাথে চেপে শুয়ে পড়ে। নওশাদ কাঁথা এগিয়ে দেয়। পুনম কাঁথা দিয়ে নিজেকে পুরো পেঁচিয়ে নওশাদের দিকে পিঠে দিয়ে শুয়ে পড়ে। ঠোঁটে ঠোঁট চেপে শুয়ে আছে। যদি লোকটা সুযোগ নেয়, যদি পুনমের মতামতকে দাম না দেয়, পুনম আটকাতেও পারবে না। আবার জোরে করলেও এইসব লজ্জার কথা কাউকে বলতেও পারবে না। চোখে পানি চিকচিক করছে ওর। নওশাদ কিছুক্ষণ পর লাইট নিভিয়ে টানটান হয়ে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছেন? পুনম নওশাদের দিকে ফিরে না, গলা দিয়ে শব্দ হতে চায় না যেন, তবুও জোর খাটিয়ে বলে, বিয়ে করার ইচ্ছা না থাকলে করেছেন কেন? পুনম ঠিক ধরেছিল। নওশাদ সব শুনেছে, ক্ষীণ স্বরে সত্যিটাই বলে, জেদ করে। সংসার তো করতে চান না? পরশু আপনাদের বাসায় গেলে আর এখানে আসতে হবে না। আমি ওখানে যাব না। তাহলে এখানে থেকে কি করবেন? আপনি তো সংসার করতে চান না। সংসার না করতে চাইলে আপনাকে রেখে লাভ কি? আমি বিয়ে করেছি সংসার করতে, পুতুলের মতো সংসেজে থাকতে নয়। আমি সিনেমার ডায়লগ দেব না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকব। আর 10টা পুরুষ মানুষ যেভাবে সংসার করে আমিও ঠিক সেভাবেই সংসার করব। আমি কি বলেছি আমি এখানে থাকবো না, সংসার করব না? মন থেকে না মানলে কিছুই ভালো হয় না। আমি জোর জবরদস্তি চাই না। পুনম চুপ করে থাকে। নওশাদ নিজের মতো বলে, আপনি প্রথমত মন থেকে রাজি নন। আপনি আপনার পরিবারের সাথে জেদ করে বিয়ে করেছেন, এখনও জেদ করেই টিকে আছেন।
কিন্তু 2 দিন পর টিকে থাকবেন না। আমিও আজ ছাড় দিয়েছি, 2 দিন পর দিব না। তখন কোলাহল হবে, অশান্তি হবে। আমি চাই না এমন কিছু হোক। সময় থাকতে থাকতেই সিদ্ধান্ত জানিয়ে দিন। পুনমের বুক এতটাই জোরে ধুকধুক করছে, ও নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। আপনাকে 2টো অপশন দেওয়া হলো। 1, সংসার করবেন না, সব ডিসমিস, পরশু গেলে আর আসতে হবে না, ডিভোর্সের ব্যবস্থা করা হবে। 2, যদি আসেন তাহলে আপনাকে সংসার করতে হবে, কঠিনভাবে পুরো দমে সংসার করতে হবে। ওখানে জোর জবরদস্তি, স্বৈরাচারিতা, রাগ, অভিমান, ভালোবাসা সব থাকবে। আপনার আর আমার মধ্যে যা হবে সব 4 দেওয়ালের মধ্যে থাকবে। এখন সেটা ভালোবাসাই হোক বা রাগ অভিমান হোক, আপনার আগামী জীবন আপনার হাতে। উত্তরটা খুব সোজা, হ্যাঁ অথবা না। আমি কারো জেদ বয়ে বেড়াবো না, আপনাকে কোনো কিছু নিয়ে দোষারোপও করব না। নওশাদ এমনভাবে এতক্ষণ কথা বলেছে, পুনম খেই হারিয়ে ফেলে। খাপছাড়া গলায় ক্ষীণ কণ্ঠে বলে, আমি পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে চলে যাব। তখন আপনি আরেকটা বিয়ে করে নেবেন, নতুন বউয়ের সাথে সংসার করবেন। পড়াশোনা করতে যে টাকা লাগে ওটা ভাইদের কাছ থেকে খরচ নেবেন? কেন, আপনি দেবেন? নওশাদ কেমন করে যেন হাসে। আমাকে আরেকটা বিয়ে যদি করতে হয় তবে করলাম, সমস্যা নেই। কিন্তু আমাকে যদি আরেকটা বিয়ে করতেই হয় তাহলে আমি আপনার পিছনে টাকা খরচ করব কেন? আমার টাকায় পড়াশোনায় করে স্বাবলম্বী হয়ে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য? পুনমের বুক ধকধক করে ওঠে। আমি শোধ করে দিব সব টাকা চাকরি পেলে। চাকরির বাজার নিয়ে কোনো আইডিয়া আছে? যদি চাকরি না পান, আমি আমার এত কষ্টে ইনকাম করা টাকা খরচ করব কেন? আমার টাকাগুলো লস প্রোডাক্টে যাবেই বা কেন? এমনি করতেন না খরচ? এমনি অবশ্যই করতাম। এখন এমনির সাথে তো অমনির সম্পর্ক নেই। আপনার সাথে আমার ভবিষ্যৎ নেই। যেখানে ভবিষ্যৎ নেই ওখানে খামোখা খরচ করতে যাব কেন? আমি তো বলিনি আমি চলে যাব, আপনি আমাকে জোর করে এটা বলাচ্ছেন। আমি তো আপনার বলা কথাই পুনরায় আপনাকে দিয়ে বলাচ্ছি। এভাবে হয় না, অন্তত জেদের বসে সংসার হয় না। পুনম কিছু বলে না। নওশাদ উঠে বসে। আর আমি প্রফেসর নই, এখনও ওই পর্যায়ে যেতে পারিনি। আমি লেকচারার। প্রফেশনটা অন্তত জানতে পারতেন। ও, জানবেন কি করে? বিয়েতে তো মতই ছিল না। নওশাদ বিছানা থেকে নামে। তা টের পেয়ে পুনম ঘাড় বাঁকিয়ে তাকায়। নওশাদ দরজার দিকে যাচ্ছে। পুনম ঘাবড়ে যায়। এই রাতে সালিশ বসাবে নাকি? নওশাদ দরজার ছিটকিনিতে হাত দিয়ে সুইচ বোর্ডে টিপ দিয়ে লাইট জ্বালিয়ে সাথে সাথে দরজা খোলে। দরজার ওপাশ থেকে হুড়মুড়িয়ে ইসরাত, রিমি, রুমঝুম, জায়মা, চিরিন, তাহিয়া সবাই মেঝেতে পড়ে। সবাই মুখ কুঁচকে ফেলে। পুনম তড়িঘড়ি করে উঠে বসে। সাথে সাথে বারান্দা থেকে আশিক বানায় আপনি কান বেজে ওঠে। পুনম চোখ বড় বড় করে ফেলে। নওশাদ দাঁতে দাঁত চেপে বাজখাই গলায় ধমক দিয়ে বলে, এই গান বাজছে কোথা থেকে? আরিফ ভাইয়া, মাহাতাব ভাইয়া, মাহাদি ভাইয়া, মুহিন, জিসান, তিহান, তুহিন ছাদ থেকে শাড়ি ফেলেছে। গান কোথা থেকে বাজছে? সবাই কেঁপে ওঠে, এমনকি পুনমও। নওশাদ রেগে লাল হয়ে আছে। তোদের কাছে শাড়ির কথা জানতে চেয়েছি। শাড়িতে বোতলের মতো ছোট একটা সাউন্ড বক্স পেঁচিয়ে বারান্দার সামনে ফেলেছে, ওখান থেকে গান বাজছে। নওশাদ রেগে মুষ্টিবদ্ধ করে ফেলে। পুনম নওশাদের হাতের দিকে একবার তাকায়, আবার মুখের দিকে তাকায়। ঢোক গেলে নাম বলে দিবেও। ভাইদের মায়ের খাবে, ভাবির চামচা হয়ে থাকবে, ভাবির সব কাজ করে দিবে, বাসায় বাসায় কাজের বুয়ার কাজ করবে, তাও এর সাথে সংসার করবে না। ওঠ, সবগুলো ওঠ। ছাদে যাব এখন। তোরাও যাবি। ছাদের গুলোরও হচ্ছে, তোদেরও হচ্ছে। সবগুলোর বেয়াদবি যদি না ছুটিয়েছি আমি। ইসরাত ঢোক গেলে উঠে বসে। জায়মা মিনমিন করে পুনমের দিকে তাকিয়ে বলে, মামি তুমি কিছু বলো। একে তো ওই মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, মেয়ের সংসার করার ইচ্ছে নেই, এইসবে নওশাদের মেজাজ এমনিতেই চটে আছে। তার উপর জাইমার মিনমিনি কথা শুনে নওশাদের মেজাজ আরও গরম হয়ে গেল। রাগ সপ্তম আকাশ ছুঁয়েছে যেন। কি বলবে তোদের মামি? আমার যা করার আমি করবই। আমাকে নিষেধ করলে আমি শুনবো? স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি।
সাহস কত বড় হলে মামিকে কিছু বলতে বলে? তোদের মামির কথা শুনে তোদের মতো বেয়াদবকে ছেড়ে দিব আমি? তোদের মামির কথা শুনে উঠবস করব এখন আমি? তখনই কান বেজে উঠল। ওর টুনির মা তোমার টুনি কথা শোনে না, যা তার লগে রেডিং মারে আমায় চেনে না। ওই গান বন্ধ হয়ে নতুন গান বাজা শুরু হলে পুনম সহ ওরাও চোখ মুখ খেঁচে ফেলে। আর নওশাদ ও সবগুলোকে এখন সিরিয়ালে দাঁড় করিয়ে থাপ্পড় দিবে। তুমি এত পাগল হয়েছো কেন ভাইয়া? আমারে পারাবারি করো যদি থাকবো না ঘরে। নওশাদ ছাদের দরজার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ওর পেছনে ইসরাত, জায়মা, জেরিন, রিমি, রুমঝুম, তাহিয়া সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আরিফ, মাহতাব কোমরে হাত দিয়ে কথা বলছে। ওরা ছোটদেরকে বলে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে। জিসান আর দিহান শাড়ি ধরে আছে। তুহিনের হাতে দুটো টর্চ লাইট। মাহাদি মুমিন ইউটিউবে গান খুঁজছে। মাহাদি জোরে চেঁচিয়ে বলে, আরে বে যারা যারা দে এবার দে। তুহিন লাফাতে লাফাতে লাইট এদিক ওদিক মারতে থাকে। তুই লাইট ঠিক করে ধর, না হলে কিন্তু তোকে নিচে রেখে এসে আমরা এখানে মজা করব। কালকে যে মাইটটা খাবো রে। এখন এনজয় করো তো, পরেরটা পরে দেখা যাবে। মামা কালকে বসে থাকলেই হয়। এখন হুঁশে আছে? সবাই হেসে ওঠে। জাইমা, জেরিন একে অপরের দিকে তাকায়। নওশাদের চোয়াল শক্ত হয়ে যায়। তুহিন বোকা বোকা চোখে তাকিয়ে বলে, মামার হুঁশ থাকবে না কেন? আরিফ গলা চুলকায়। কি হলো বলছো না কেন? মামা এখন মামির হাতে মাইর খাবে তাই? ভালো হবে। আমাকে সকালে যে জোরে থাপ্পড় মেরেছেন, আমার এখন কানে ব্যথা। মামিও মারুক, মামার কানের ব্যথা করে দিক। ছোট মিয়া, মামা শুনলে তোকে কি করবে? এভাবে ঘুষি দিবেই। তুই নের বাচ্চা, লাইট ঠিক করে ধরতে বলছি না? আগেই বলেছিলাম ওকে রেখে আসতে। আরেকবার ভ্যান ভ্যান করলে ছাদ থেকে ফেলে দিব তুহিন। তুহিন লাইট নড়াতে নড়াতে ছাদের দরজার দিকে মারে। চোখ মুহূর্তেই বড় বড় হয়ে যায়। মাহতাব চৌসূচক শব্দ করে বলে, দরজার দিকে ধরেছিস কেন? তোর ভূতনি বউ দাঁড়িয়ে আছে তো, এর দিকে ধর। নওশাদের আগে চোখে তাকিয়ে আছে। তুহিনের ওই তাকানো দেখেই অন্তরাত্মা কেঁপে ওঠে। জিসান তুহিনের মাথায় বাড়ি মেরে বলে, কি হলো? মামার দরজার সামনে তোমাকেও থাপ্পড় দিবেই। তোর স্বপ্নে এসে মামা তোকে এখন থাপড়াবে। হ্যাঁ, বাসর ঘর থেকে তোকে থাপড়াইতে। মুমিনের কথা বন্ধ হয়ে গেল। চোখ বড় বড় হয়ে যায়। আরিফ সহ সবাই দরজার দিকে তাকায়। শিট। জিসান তেহান তড়িঘড়ি করে শাড়িটা টেনে ওপরে তোলে। সাউন্ড বক্স ওপরে ওঠানো, এবার জোরে গান বাজছে। মাহাদি ফ্লোর থেকে উঠে দ্রুত গান বন্ধ করে। তুহিন আরিফের পেছনে লুকিয়ে পড়ে। নওশাদ ছাদের ভেতর ঢোকে। শক্ত চোখে সবগুলোকে দেখতে থাকে। ওরা একে অন্যের দিকে তাকায়। নওশাদ কিছু বলছে না, কেবল শক্ত চোখে তাকিয়ে আছে। ওরা মাথা নিচু করে ফেলে। ইসরাতরা দরজার সামনেই দাঁড়ানো। মাহতাব আরিফকে কিছু বলার জন্য খোঁচাতে থাকে। আরিফ ছাড়া মেরে হাত সরিয়ে দেয়। নওশাদ কোনো প্রকার শব্দ না করে বেশ অনেকক্ষণ ধরে ওদের দিকে তাকিয়ে থাকে শক্ত চোখে। নওশাদ কিংবা অন্যরা কেউই কিছু বলছে না দেখে আরিফ কাজ ঝাঁকিয়ে বলে, এমনি মজা করছিলাম। বলতে দেরি আরিফের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। রুমঝুম চকিত দৃষ্টিতে তাকায়। আরিফ গালে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাকিরা সাথে সাথে গালে হাত দেয়। নওশাদ ওদেরকে রাগি চোখে পরখ করে শাড়ির গিট্টু খুলে বোতলের মতো সাউন্ড বক্সটা দূরে ছুঁড়ে মারে। মাহতাব প্রায় চেঁচিয়ে ওঠে, আমার 4,500 টাকার সাউন্ড বক্স! সহসায় নওশাদের অগ্নিদৃষ্টির সম্মুখীন হয়ে থমে গেল। দুগালে হাত চেপে দাঁড়িয়ে থাকে। নওশাদ ওদের সামনে এসে বলে, কার ফোন থেকে গান ছাড়া হচ্ছিল? মাহদি মুখ কুচকে ফেলে। ওর আইফোন না জানি ফেলে দেয়। নওশাদ এবার চেঁচিয়ে বলে, কথা বলছিস না কেন? কার ফোন থেকে গান ছাড়া হচ্ছিল? মাহাদি ভাইয়ার। নওশাদ মাহাদির দিকে হাত বাড়িয়ে বলে, মোবাইল নে। মাহাদি খিচে থাকে। দিতে বলেছি না? মামা আইফোন প্লিজ ফেলো না। আমাকে কথা রিপিট করতে হচ্ছে কেন? মোবাইল দিতে বলেছি না? মাহাদি মোবাইল দেয়। নওশাদ ওটা হাতে নিয়ে বলে, সবার মোবাইল দে। সবাই গালে হাত চেপে মোবাইল বের করে দিলেও আরিফ একটু ইতিউতি করে। নওশাদ হাত ওঠালে পুনরায় থাপ্পড় খাওয়ার আগে মোবাইল অফ করে দিয়ে দেয়। নওশাদ মোবাইল অফ করার দৃশ্যটা দেখে। আরিফের দিকে ভ্রু উঁচু করে তাকালে আরিফ বলে,
মজা করেছি, ইটস ওকে। আই এম সরি ফর দ্যাট, বাট আমার প্রাইভেসি আছে। নওশাদ অন্যদের থেকে মোবাইল চায়, কেবল তিহান তুহিনের মোবাইল ছিল না। জিসানদের মোবাইল আছে, নওশাদ জানত না। জিসান লুকিয়ে ব্যবহার করতো যাতে নওশাদের চোখে কখনো না পড়ে। সকলের মোবাইল নিয়ে নওশাদ ছাদ থেকে বেরিয়ে যাবে, এমন সময় জিসানের মোবাইলে কল আসে। উচ্চ শব্দে বেজে ওঠে। জবা কল করেছে। নওশাদ অবাক হয়ে তাকায়। জিসান পকেট থেকে মোবাইল বের করে তাড়াহুড়ো করে কল কাটে। জিসানের এই চালাকি করার জন্য নওশাদ চোখ রাঙিয়ে তাকায় জিসানের দিকে। জিসান মুখ কুঁচকে রেখেছে। প্রায় 6 মাস পর আজ ধরা খেয়ে গেল। জিসানের মোবাইল কেড়ে নিয়ে নওশাদ শক্ত গলায় বলে, এসএসসি দেয়নি এখনো, দাড়ি গোপ ঠিক করে গজায়নি, এর আগেই ব্যক্তিগত মোবাইল ব্যবহার করা, তাই না? জিসানের মুখ কাঁদো কাঁদো হয়ে যায়। শেষ, ওর মোবাইল শেষ। এই তুহিন, নওশাদ হাঁক ডাকে। তুহিন আরিফের পেছনে লুকিয়ে পড়ে। টর্চ লাইট দুটো দে। তুহিন সাথে সাথে দিয়ে দেয়। নওশাদ সবার মোবাইল, দুটো টর্চ লাইট বাজেয়াপ্ত করে ভাগিনাদের ছাদে আটকে ছাদের দরজায় তালা লাগিয়ে চলে যায়। মেয়েদেরকেও বেশ ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয়। রুমঝুম করুণ চোখে তাকিয়েছিল সবার দিকে। পুরো ছাদে ঘুটঘুটে অন্ধকার। তুহিন আরিফের গায়ের সাথে লেগে আছে। আমার মোবাইল আর দিব না মনে হয়। তোমার মোবাইলের জন্যই আমাদের আটকে রেখে গেল। যদি ধরা না খেতে তাহলে মামা ছাদের দরজা বন্ধ করে যেত না, আমরাও নিচে নেমে যেতে পারতাম। মোবাইল আসে ভালো কথা, সাইলেন্ট করে রাখতে পারিস না? ওর ফাত্তা ফোনে কথা রাখো তো, আমার আইফোন নিয়ে নিল। আরিফ মাহতাবের ওপর ঝাঁপিয়ে পড়ে। কলার ঝাঁকিয়ে বলে, শালা, তোর এই বুদ্ধির জন্য আমাকে ছোট ভাই বোনদের সামনে থাপ্পড় খেতে হলো। তুহিন আবার আরিফকে ঝাপটে ধরে। যা সর। কি করবো এখন? লাইট থাকলে খেলা যেত। মাহাদি তিহানের মাথায় কাঠটা মেরে বলে, আমার আইফোন নিয়ে গেল আর তুই খেলা নিয়ে আসিস? আমার মোবাইল কত কালেকশন করে মোবাইল নিচ্ছিলাম, আমাকে আর ফেরত দিবে না। আম্মু মামার টাকা অবস্থায় কল দিতে হলো। আম্মু কল না দিলে আমি জীবনে মোবাইল বের করতাম না, ধরাও খেতাম না। তোর ফোনে কি এত আছে যে ভয় পাচ্ছিস? জিসানের মুখে আধার নেমে আসে। মামা যদি একবার দেখে কি আছে তাহলে আর রক্ষা নাই। জিসান উত্তর দেয় না। আরিফ ভাইয়া, তুমি ওইভাবে ফোন বন্ধ করলে কেন? আমি তোদের সবার বড়, আমার প্রাইভেসি বেশি তাই। মামা তোমার থেকে কেবল 8 বছরের বড়, তুমি এমন ভয় পাও কেন? আমাদের ভয় পাওয়া তো লজিক্যাল, তোমারটা তো লজিক্যাল না। তোমরা হতে বন্ধুর মতো, তা না? বড়ই হয়েছি ওভাবে, বন্ধুর মতো তো বড় হয়নি। আম্মুরা যেভাবে মামার মতামতকে গুরুত্ব দেই, আল্লাহ। মামা অনেক ম্যাচিউর যে তাই। ওরা গোল হয়ে বসে পড়ে। লাইট থাকলে হতো কিছু একটা কথা যেত, এখন কি করি? টর্চ দুটোও নিয়ে গিয়েছে। মামা বউর হাতে মার খাবে দেখো, আমার আইফোন। বইয়ের হাতে মামার মার খাওয়া নিয়ে কথা হচ্ছিল, অথচ মামার হাতে আরিফ ভাইয়া মার খেয়েছে। তাই এসব অশুভ কথা আর বলো না। আরিফ মুমিনের পায়ে সর্বশক্তি দিয়ে একটা লাথি মেরে বসে। তোমার মনে হয় না মামা অনেক রেগেছিল? বিয়ের দিনও কে রেগে থাকে? মামা আসলে রেগেছিল, অন্য কারোর রাগ আমাদের উপর ছেড়েছে, না হলে সামান্যই মজা নিয়ে তো এত সিনক্রেট করতো না। কি করি এখন? মশা মারি, আর কি করব। ছাদে হাত পা ছড়িয়ে সবাই শুয়ে পড়ল। পূর্ণিমা হলেও তো হতো, আরও থাকতো একটু। পুরো ঘুটঘুটে অন্ধকার, সাথে মশার কামড়। আরিফের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মোবাইলে লক দেওয়া নেই ওর, কখনোই থাকে না। নওশাদ যদি মোবাইল অন করে তবে পরক্ষণেই আরিফ মাথা থেকে সেই চিন্তা ঝেড়ে ফেলে দিল। নওশাদ রাগারাগি করলেও আরিফের প্রাইভেসিতে ইন্টারফেয়ার করবে না, এইটা আরিফ জানে। অ্যালার্মের শব্দে পুনমের ঘুম ভেঙে যায়। চোখ কষলে উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। নওশাদের ফোনের অ্যালার্ম বাজছে। নওশাদ রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। পুনম নওশাদের ফোনের অ্যালার্ম বন্ধ করে দেয়। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। গত রাতে নওশাদ রুম থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা পর অনেকগুলো মোবাইল টর্চ নিয়ে রুমে আসে। ওগুলো ওয়ার্ড্রোবের ড্রয়ারে রেখে শুয়ে পড়েছিল। পুনমের চোখের রীতিমতো ঘুমে চলছিল, কিন্তু নওশাদের অপেক্ষায় ছিল। নওশাদ রুমে আসার পর ঘুমিয়েছে। পুনম বিছানা গুছিয়ে ফেলে। লাগেজ থেকে নীল রঙা একটা শাড়ি বের করে। দরজায় ঠক ঠক করে শব্দ হয়। পুনম ঘড়ির দিকে তাকিয়ে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খোলে। বাইরে রুমঝুম আর জেরিন দাঁড়িয়ে আছে। গুড মর্নিং।
গুড মর্নিং, বাট মামা কোথায়? ওয়াশরুমে। ছাদের চাবি কোথায় জানো? না, আমি তো জানি। পুনম থেমে যায়। কাল নওশাদ ড্রেসিং টেবিলের ওপর চাবি রেখেছিল একটা। দাঁড়াও, একটা চাবি দিচ্ছি, দেখো তো সেটা কিনা। বলেই ও ড্রেসিং টেবিলের ওপর থেকে চাবি নিয়ে আসে, রুমঝুমকে দেখিয়ে বলে, এটা? হ্যাঁ হ্যাঁ এটাই। কিন্তু এত সকালে ছাদের চাবি দিয়ে কি করবে? আরে কালকে রাতে মামা ভাইদেরকে ছাদে আটকে রেখে এসেছে, ওদেরকে খুলে দিতে চাচ্ছি। আটকে রেখেছে তো? ও হ্যাঁ, ওদের মোবাইল কোথায় জানো? দাঁড়াও দিচ্ছি। বলেই পুনম মোবাইলগুলো নিয়ে আসে, জেরিন রুমঝুমের হাতে দেয়। ওরা মোবাইল চাবি নিয়ে বেরিয়ে যায়। ওরা যেতে পুনম দরজা চাপিয়ে ওয়ার্ড্রোবের ড্রয়ার বন্ধ করার সময় নওশাদ ওয়াশরুম থেকে বের হয়। ওয়ার্ড্রোপে কি? পুনম আমতা আমতা করে। নওশাদ এখনও ওর জিনিস ধরার অনুমতি পুনমকে দেয়নি। পুনমের ভীষণ হেজিটেট ফিল হচ্ছে। নওশাদ বোঝে চাবি মোবাইল নিতে এসেছিল। জি। কে? রুমঝুম আর জেরিন। আরিফদেরকে সারা রাত ছাদে আটকে রেখেছিলেন কেন? নওশাদ উত্তর না দিয়ে টেবিলের সামনের পর্দা সরিয়ে দেয়, চেয়ার টেনে টেবিলে বসে, খাতা খুলতে খুলতে বলে, ওয়াশরুমে গিজার আছে, প্রয়োজনে গিজার অন করে গোসল করে নিয়েন। আমি আপনার চেয়ে বয়সে বড়। কি? নওশাদ চাপা স্বরে চেঁচিয়ে পুনমের দিকে ঘুরে বলে, আপনি আমার চেয়ে বয়সে বড়। আপনি তোমাকে আমি করে বলতে পারেন। হোয়াট? গলার স্বর বাড়ে, মুখ কুচকে যায় আরো। পুনম মাথা দুদিকে নাড়ায়, ঝাঁকিয়ে বলে, ধুর ধুর, সরি, আপনি আমার চেয়ে বয়সে বড়। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। নওশাদ কেমন করে যেন তাকায়, বড় করে শ্বাস ফেলে খাতায় কলম চালিয়ে বলে, আরিফ, মাহতাব, ইসরাত, রিমিও বয়সে আপনার চেয়ে বড়। ওদের কেউ এভাবে তুমি করে বলতে বলবেন? ওরা বয়সে বড় হলেও সম্মানে আমি বড়। কিন্তু আপনি আমার চেয়ে সম্মানে বয়সে সব দিক থেকে বড়। আপনার মুখে আপনি শুনতে ভালো লাগে না। আমাদের ডিভোর্স হলে আপনাকে তো আপনি করেই ডাকতে হবে। তখন? আমি কি বলেছি ডিভোর্সের কথা? কথাটা তো আপনিই বারবার তুলছেন। নওশাদ ঘাড়বাকে পুনমের দিকে তাকায়। পুনম এতক্ষণ নওশাদের পিঠের দিকে তাকিয়ে কথা বলছিল। নওশাদ তাকাতেই ও মাথা নত করে ফেলে। নওশাদ কিছুক্ষণ মাথা নত করে দাঁড়িয়ে থাকা নববধূকে দেখে, যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ডিভোর্স হবে না বলছেন? আমি মনকে স্থির করছি। আপনি আমার মনে আবার এইসব ঢোকাচ্ছেন। সংসার করবেন? তবে আপনার রিলেশনের কি হবে? রিলেশন কোথা থেকে আসলো? রিলেশন নেই? না। তাহলে জোর করে বিয়ে দিল কেন? পুনম চুপ করে যায়। নওশাদ পুনরায় ঘুরে বসে, খাতায় কলম চালিয়ে বলে, কি হলো বলুন। সেটা আপনাকে বলা যাবে না। বিষয়টা কি একান্ত ব্যক্তিগত? কিছুটা। ফাইন। আপনার ভার্সিটি নেই? আছে। থার্ড ইয়ারে না? জি। তাহলে এই বয়সেও এমন উল্টাপাল্টা কথা বলেন কেন? তালকে লতা বলেন কেন এখনো? স্লিপ অফ টাং। নওশাদ চুপ করে যায়। এত বড় মেয়ের স্লিপ অফ টাং? একটা কথা জিজ্ঞাসা করি। হুম। আপনি কি ভাবছেন আমার রিলেশন আছে তাই আমাকে বিয়ের জন্য জোর করেছে? অবশ্যই। এখনো ভাবছেন আমাকে জিজ্ঞাসা করার পরেও? আংশিক। সম্পর্কের শুরুতেই অবিশ্বাস। বিষয়টা একদিকে সেনসিটিভ, আবার একই সাথে এই মুহূর্তে আপনি আমার ওয়াইফও। আপনাকে বিশ্বাস করতে আমি বাধ্য। তবে আপনাকে পুরোপুরি না আমি চিনি, না আপনি আমাকে পুরোপুরি চেনেন। একটা মানুষকে বিশ্বাস করতে তার নেচার বুঝতেও তো কিছুটা সময় লাগে। কোন বিষয়টা সেনসিটিভ? বিয়ের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আপনার বড় ভাইয়ের কাছে আপনার নাম্বার চেয়েছিলাম। উনি অনেক গাইগুই করছিলেন। আপনি অসুস্থ, মাইগ্রেনের ব্যথা উঠেছে, ঘুমাচ্ছিলেন, ডাকলে সমস্যা হবে। অনেক তালবাহানা করে বিয়ের আগে আপনার সাথে কথা বলতে দেওয়া হয়নি। আবার এখন দেখছি আপনিও বিয়ে করতে রাজি নন। কি দাঁড়ায় এসবের অর্থ? কেন নাম্বার চেয়েছিলেন? আপনি বিয়েতে রাজি কিনা তা জানতে চাচ্ছিলাম। ও। নওশাদ কিংবা পুনম কেউই কোনো কথা বলে না। আর 8টা বাজতে আর 2 মিনিটের মতো সময় বাকি। পুনম শাড়ি এবং যাবতীয় সকল কিছু নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ায়। প্লিজ আপনি আমাকে আপনি করে বলবেন না। নওশাদ পুনমের দিকে তাকাতেই পুনম ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। রুমঝুম গিয়ে ছাদের দরজা খুলে দেয়।
ছাদেই ফ্লোরে একটার গায়ে আরেকটা পরে ঘুমোচ্ছে। রুমঝুম আরিফকে আলতো করে ধাক্কা দেয়। আরিফ চোখ খোলে। আরিফ ভাইয়া ওঠো, রুমে গিয়ে ঘুমাও। আরিফ উঠে বসে। রুমঝুম তিহান তুহিনকেও ওঠায়। মামা চাবি দিল? না, মামা ওয়াশরুমে ছিল, মামির কাছ থেকে নিয়ে এসেছি। মোবাইল এনেছো? সবার মোবাইল এনেছি আপ্পির কাছে। আরিফ, মাহতাব, মাহাদি, মুমিনকে ওঠায়। জিসান উঠেই মোবাইলের কথা জিজ্ঞাসা করে। জেরিনের কাছে দিয়েছি, তোরটা নিয়ে নিস। জিসান দৌড়ে নিচে চলে যায়। সারা শরীর ব্যথা করছে। এভাবে শুয়ে থাকলে তো ব্যথা করবেই। চা খাবে তোমরা? দিস ভালো হয়। আরিফ আহমেদি রুমঝুমের দিকে তাকিয়ে বলে, দুধ চা খাবি না রং চা? তোমরা যেটা খেতে চাও। রং চা দিস। আমাকেও। আরিফ তুহিন তিহানের দিকে তাকিয়ে বলে, তোরা চা খাবি? ঝুমঝুম, তুই বাকিদের জন্য রং চা বানিয়ে আমাকে কড়া লিকারের দুধ চা দিস তো। পরে দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে। মাহতাব, মাহাদি, মুমিন নিচে নামে। তিহানও তুহিনকে সাথে নিয়ে নেমে যায়। ধুর, কি বালি, গোসল করতে হবে। গরম পানি দিতে বলবো? গিজার আছে না, আবার কাকে গরম পানি দিতে বলবে? ও হ্যাঁ, খেয়াল ছিল না। তোমার তো কিছুই খেয়াল থাকে না। বলে আরিফ বড় বড় পা ফেলে ছাদ থেকে বেরিয়ে যায়। রুমঝুম দম ফেলারও সময় পায় না। আরিফ সাথে সাথেই ফিরে আসে। এই ঝুমঝুমে। রুমঝুম আচমকা আরিফের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। জি? আমার মোবাইল অফ ছিল নাকি অন? অফ ছিল। বাকিদের? তোমারটা ছাড়া বাকিদেরটা অনই ছিল। তোমার কি মনে হয় মামা মোবাইল চেক করতে পারে? না, মামা কেন মোবাইল চেক করবে? মামা এইসব টক্সিক কাজ করবে না। আরিফ সেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। রুমঝুম কাজ ঝাঁকায় আরিফের যাওয়ার পানে তাকিয়ে। দুপুরে খাওয়ার সময় একজন বান্দার চেহারাও দেখা গেল না। নওশাদ খেয়ে রুমে যাওয়ার পর সবাই এসে খেয়েছে। ভাবখানা এমন, মামার সাথে ভাগিনা ভাগ্নিদের লুকোচুরি খেলা চলছে। পুনম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাহিনী দেখেছে শুধু। কি অদ্ভুত, মা বাবার চেয়েও মামাকে বেশি ভয় পায় কেন ওরা? অবশ্য যেভাবে ধুমকে ধামকে প্রভাব বিস্তার করে রেখেছে, ভয় পাবে না তো কি করবে? কি জঘন্য ভঙ্গিতে ধমক দিয়ে ওঠে। পুনমের বুকও ধুকধুক করে ওঠে। পুনম এটাও লক্ষ্য করেছে এই বাসার যে কোনো ব্যাপারে ওর ননাসেরা নওশাদের মতামত নেয়। যেমন বকুল তখন নওশাদের খাওয়ার সময় বলছিল, তাই তার লাইকে আর আনবো। আরে জিগাসের কা আই কিয়া কমো হেগুনের জিগা। আমাকে জিজ্ঞাসা করিস কেন? আমি কি বলবো? ওদেরকে জিজ্ঞাসা কর। হুটকি কর্মনি খাইবি? হেগুনে 2 দিন আগের তুন চিল্লার হুটকি খাইব। কর, ইজ্ঞা দিলেই হইব। কর, একটা দিলেই হবে। নওশাদ খেতে খেতে বলে। ভাই বোনদের মাঝে আরও কথা হয়। পুনম একবার নওশাদের দিকে তাকায় তো আরেকবার ননাসদের দিকে তাকায়। পুনম গত সন্ধ্যা থেকেই খেয়াল করেছে নওশাদ আর ওর বোনেরা নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলে। বিশেষ করে হাসনা হেনার সাথেই বেশি আঞ্চলিক ভাষায় কথা বলে। নওশাদদের কথা পুনম যে একেবারে সবটা বোঝে না তা না, আবার ও সবটা বুঝতে পারছে সেটাও না। ওরা টান মেরে 2 সেকেন্ডে কথা শেষ করে ফেলে। পুনম কিছু কিছু ধরতে পারে কেবল। তবে একটা দিক ভালো, পুনমের সাথে সবাই ভালো ব্যবহারই করেছে। যদিও পুনমের তাল মেলাতে কষ্ট হচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ। হাসনা হেনা পুনমকে রুমে যেতে বলে নিজেও বিশ্রাম নিতে চলে গিয়েছেন। নওশাদের বাসাটা ছোটোর মধ্যে সুন্দর একটা বাসা। এইখানে কেবল 2টো রুম, ড্রয়িং ডাইনিং একসাথে। একটা কমন বাথরুম আর একটা নওশাদের রুম, এর সাথে অ্যাটাচ বাথরুম। নওশাদের রুমে তো থাকে কেবল নওশাদ আর পুনম। আরেকটা রুমে হাসনা হেনা, বকুল, বেলি, চবা, জুই আর মেয়েরা মেঝেতে পার্টি তুষক পেতে বিছানা করে ঘুমায় বললে ভুল হবে। ওরা সারা রাত আড্ডাতেই বেশি। আর নওশাদের দুলাভাইরা ভাগ্নেরা সবাই 2 তলায় জবাদের বাসায় থাকে। বলা বাহুল্য এই 7 তলা বিল্ডিং জবার আর ওর স্বামী মোতালেবের নামে। 7 তলা বিল্ডিংয়ের 4 তলার ছোট্ট ফ্ল্যাটটায় নওশাদ আগে হোসনেয়ারা সহ থাকতো। উনি মারা যাওয়ার পর থেকে নওশাদ একাই থাকে 1.5 বছরের মতো। হোসনেয়ারা মারা যাওয়ার পর চবা রান্নাবান্না করে জিরিন বা জায়মাকে দিয়ে পাঠিয়ে দিত, তাই খেত। তবে নওশাদ মাঝে মধ্যেই বেশ রাগারাগি করতো। কখনো কখনো ওরা আনলে খেত, আবার কখনো কখনো তত্ত্বরামু করে ফিরিয়ে দিত। বাকি বোনেরা নিজেদের বাসায় ডাকলেও যেত না। ইসরাত আর রিমির বিয়ের সময় শুধু উপস্থিত ছিল। একা একা থেকে কে শান্তি পেত কে জানে। কেউ ডাকলে যেত না, ডানে চলতে বললে বামে যেত।
না বলে বান্দরবন রাঙামাটি চলে যেত। ভাইকে নেটওয়ার্কে না পেয়ে বোনেরা টেনশনে মরতে, শুধু নিজের মন মতো কিছু না হলে রাগারাগি করবে শুধু। ভাইয়ের অসহনীয় জেদ দেখেই তো বোনেরা দেখে শুনে আলাপ আলোচনা করে বিয়ে করালো। বিয়ের পর আর যাই হোক তো তেরা মোর রাগারাগি করবে না আগের মতো। এখন সবাই নিশ্চিন্ত। আগামীকাল পুনম আর নৌশাদ পণ্যদের বাসায় যাবে, তখন সবাই বেরিয়ে পড়বে, যার যার বাসায় চলে যাবে। ফিরে আসলে পুনম পুরো বাসায় একা হয়ে যাবে ভেবেই পুনম দীর্ঘশ্বাস ফেলে। একা একাও থাকতে পারে না। নিশার সাথে পুনমের ভালোই সম্পর্ক ছিল। প্রতীকের ছেলে অর্কর সাথেও সময় কেটে যেত। এই বাসায় তো কিছুই নেই, টিভিও নেই যে দেখে সময় পার করবে। ধুর। কিন্তু এখন মেইন কথা হলো পুনম কি জানে না। ভাবতে ভাবতে পুনম রুমের সামনে এলো, তখনই কলিং বেল বেজে ওঠে। ড্রয়িং রুমে কেউ নেই। পুনম আবারও গিয়ে দরজা খোলে। আরিফ দাঁড়িয়ে আছে। পুনমকে দেখে আরিফ বলে, আম্মু কোথায়? বিশ্রাম নিতে রুমে গেল। আচ্ছা, আম্মু যদি ঘুমায় তাহলে ডাকার দরকার নেই। উঠলে বলে দিও আমি একটু বাইরে যাব, ফিরতে রাত হতে পারে। ঠিক আছে। আরিফ চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার পুনমের দিকে ফেরে। পুনম জিজ্ঞাসা করে, কিছু লাগবে? মামা কি গত রাতে ফোন চেক করেছিল? বুঝিনি। মানে আমাদের মোবাইল কেড়ে নেওয়ার পর মামা ওগুলো নিয়ে তো রুমে চলে গিয়েছিল। রুমে ঢুকে ফোন চেক করেছিল কারো? না তো, এনেই ওয়ার্ড্রপে রেখে দিয়েছিল। কেন? না, এমনিতে। আম্মুকে বলে দিও আমি গেলাম। আরিফ ঝড়ের বেগে চলেছে। পাগল নাকি? দরজা লাগিয়ে রুমের দিকে পা বাড়ায়। আর রুমের সামনে আসতেই শুনতে পেল নওশাদ কাকে যেন বকাবকি করছে। পুনম মুখে দিয়ে দেখার চেষ্টা করলো। জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনেই খাটে নওশাদ বসা, ওর হাতে মোবাইল। তবে মোবাইলটা নওশাদের নয়। নওশাদ বাজ খায় ধমক দিয়ে বলে, মেয়েদেরকে মেসেজ দেওয়া না? কোথা থেকে শিখেছিস এইসব? জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নওশাদ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, সারাদিন পরে সময় পাই না, তাই তোমাকে মেসেজ দেওয়া হয় না। প্লিজ রাগ করে থেকো না। এসব কি লিখেছিস তুই ভেড়া? জিসান চুপ করে থাকে। জবাব দে। জিসান মাথা দুদিকে নাড়ায়। নওশাদ আবারও বলে, সারাদিন পড়িস না? টেস্টে উচ্চতর গণিতে কত পেয়েছিস? জিসান ঠোঁট কামড়ে ধরে। নওশাদ হাত উঠিয়ে বলে, কথা বলছিস না কেন এখন? মেয়েদেরকে ভালোই রসিয়ে রসিয়ে মেসেজ দিতে পারিস। উত্তর দে। 70? প্র্যাকটিক্যাল সহ? 70 কেন পেয়েছিস? সারাদিন পরে সময় তো পাস না। এত পড়ার পরেও কি করে 70 পাস? জিসান মাথা ওঠায় না। পুনম দেখে সবাই কিভাবে তটস্থ হয়ে থাকে এই লোকের ভয়ে। ও সময় আপনি আসলেই পান না? তবে ফ্রি ফায়ার খেলে? পড়াশোনা করে নয়। পড়াশোনা করলে তো রেজাল্টের এই হাল হতো না। জিসানের চিবুক বুকের সাথে লেগে গিয়েছে একদম। এই ফিজিক্সে কত পেয়েছিস? 60। যেখানে 75-এ 60 পেলেও কম, সেখানে সব মিলিয়ে 60? বলতে বলতে নওশাদের চোখ হঠাৎ পড়ে দরজার দিকে। নওশাদের সাথে চোখাচোখি হতেই পুনম সরে যায়। নওশাদ জিসানের দিকে তাকিয়ে বলে, এসএসসির আগ পর্যন্ত মোবাইল পাবি না। এসএসসি পরীক্ষার পর দিব। মামা আমার ক্লাস করতে হয়। স্ক্রিন টাইমে দেখলাম তো সবসময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, ক্যান্ডি ক্যাশ, অনস্ট্রিম এগুলোর পিছনে ব্যয় করেছিস। ক্লাস কোথায় করিস তুই? শিখাস আমাকে? আবার মুখে মুখে কথাও বলিস। জিসান মাথা নিচু করে ফেলে। এসএসসি দিবি, তারপর মোবাইল নিবি। যা এখন। মোবাইল আমার কাছে থাকবে এক্সামের আগ পর্যন্ত। জিসান মাথা নিচু করে বেরিয়ে যায়। রুম থেকে বের হতেই পুনমকে দেখে। আমি মামাকে আমার মোবাইলটা দিয়ে দিতে বলো প্লিজ। পুনম কি বলবে? নওশাদকে দেখলেই তো পুনমের সব তালগোল পাকিয়ে যায়। তাও মাথা কাত করে বলে, আচ্ছা বলবো। থ্যাংক ইউ। পুনম রুমে ঢোকে। নওশাদ চিত হয়ে পায়ের ওপর পা তুলে শুয়েছিল। পুনম টেবিলের ওপর থেকে মোবাইল নেয়, সাইলেন্ট করে রাখা ছিল। পাপিয়া, নেশার, প্রতীক বেশ কয়েকবার কল করেছিল। পুনম মনে মনে ফেংচি কাটে। পুনম 3 জনের নাম্বারই ব্লক করে দেয়। দরকার নেই এদের সাথে কথা বলার। প্রীতম তো কলই দেয়নি। পুনম জানে প্রীতম কল দিবেও না। ওর গার্লফ্রেন্ডের আঁচল ধরে ঘুরছে নিশ্চিত। নওশাদ আর চোখে লক্ষ্য করে পুনমকে। আপনার বড় ভাই কল করেছিল? দেখেছি। আমাকে কল করেছিল।
আপনি দেখেছেন কি করে? ও, আমাকে যে কল করেছিল, আমি ভেবেছি আপনি আমাকে কল করার কথা বলেছেন। কালকে আপনার বাসায় যাব, পরশু চলে আসব। আমি যাব না। আপনি বড় আপার সাথে কথা বলুন। কি ব্যাপার? আপনি যে যাবেন না সেটা বলবেন। আপাকে কেন বলবো? আপা না যাওয়ার কারণ জানতে চাইবেন। আমি তো কারোর সাথে জেদ করে কিছু করিনি, তাই আমার কৈফিয়ত দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি জেদ করেছেন, কৈফিয়ত দেওয়ার দায়ভারও অবশ্যই আপনার। পুনম চুপ করে যায়। কথায় কথায় জিদ করার বিষয়টা নিয়ে খোঁটা দিচ্ছে। পুনমের পছন্দ হচ্ছে না বিষয়টা। কখন যাবেন? দুপুরের আগে। ঠিক আছে। পড়াশোনা করার ইচ্ছে আছে? জি। তাহলে যাবেন যখন বই খাতা নিয়ে আসবেন। যেহেতু আপনার পড়াশোনা এবং সংসার দুটো করারই ইচ্ছে আছে। পুনম চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলে। এই লোকের সাথেও মেপে মেপে কথা বলবে এখন থেকে। জিজ্ঞাসা করে, হুটকি কি? শুটকি? পুনম নাক মুখ কুচকে ফেলে। ছি, ও শুটকি খায় না, গন্ধ লাগে ওর কাছে। নওশাদের পুনমের মুখের দিকে তাকিয়ে আছে। পুনম ইতস্তত বোধ করে। আমার উপর জেদ করে ওদের ছাদে আটকে না রাখলেও পারতেন। আপনি আমার কে যে আপনার উপর জেদ করব আমি? আবার আপনার উপর জেদ করে আমি আমার বোনের ছেলেদের ছাদে আটকে রাখবো? বেশি ভেবে ফেললেন না? পুনম চুপ করে যায়। লোকটা জানে না পুনমকে, তাহলে ওভাবে জিজ্ঞাসা করলো কেন যে পুনম ওই লোকের কে হয়? পুনমের সাথে নওশাদ সবসময় এতটা কর্কশ ভঙ্গিতে কেন কথা বলে? পুনম মাথা নুইয়ে ফেলে, ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নওশাদ ঠোঁট বাঁকিয়ে কী যেন বলে, পুনম বুঝতে পারে না। আপনি আমাকে আপনি করে বলবেন না প্লিজ। আমি সকালেও বলেছি আপনাকে। দেখি। নওশাদ শোয়া, তাই পুনম বেডের ধারে কাছেও ঘেঁষল না। টেবিলের সামনের চেয়ার টেনে বসে। চেয়ারে হেলান দিয়ে বসে ফেসবুকে ঢোকে। গতকালে ভাগিনা ভাগ্নিরা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। পুনমের দেখা হয়নি, এখন অ্যাকসেপ্ট করে। ইনবক্স চেক করে দেখে রুমঝুম নওশাদের আইডির লিঙ্ক পাঠিয়ে রেখেছে। নওশাদ বিন নাসির নামক আইডিতে লগ করা নেই। পুনম মিনিটের মাঝে নওশাদের পুরো আইডি ঘাটাঘাটি করে ফেলে। চোরের মতো নওশাদের আইডি ঘাটাঘাটি করে অন্য অ্যাপে যাবে, সেই সময় একদম বেখেয়াল স্ক্রিনে চাপ লেগে পুনম নওশাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। চোখ বড় বড় করে রিকোয়েস্ট তাড়াতাড়ি ক্যান্সেলও করে ফেলে। জিহবা দিয়ে ঠোঁট ফেঁচিয়ে ঢোক গেলে নওশাদের দিকে চোরা চোখে তাকায়। নওশাদও সেই সময় তাকায় পুনমের দিকে। দুজনের চোখাচোখি হয়। পুনম বোঝে রিকোয়েস্ট ক্যান্সেল করে লাভ হয়নি। নওশাদ বিন নাসির দেখে ফেলেছে অদিতিয়া মাহনুর পুনমের আইডি থেকে যাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট। পরপরই পুনমের ফোনে একটা নোটিফিকেশন আসে, ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে একটা। সন্ধ্যার দিকে জুই, বকুল, বেলি জবার বাসায় গিয়েছে। ইসরাত, রুমঝুম, রিমি, চাইমা, জিরিন, তাহিয়াও নিচে ছিল। নওশাদের বাসায় কেবল পুনম, নওশাদ আর হাসনাহেনা। হাসনাহেনা আর পুনম সোফায় বসে টুকটাক গল্প করছিল। মূলত হাসনাহেনা পুনমকে সাংসারিক উপদেশ দিচ্ছিলেন। নওশাদের পছন্দ অপছন্দের ব্যাপারেও অবগত করছিলেন। উনি জানেন ওনাদের একমাত্র ভাই স্বভাবে ভীষণ চাপা, জীবনেও নিজের সুবিধা অসুবিধার কথা খুলে বলবে না, তাই উনি টুকটাক বলছিলেন। তবে প্রতি কথার শেষে একটাই সতর্ক দিচ্ছিলেন, ওনার ভাইয়ের মাথায় একটু গরম। পুনম ঠোঁট বাঁকায়, একটু গরম, একটু। পুনম মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। পুনম কেবল মাথা নাড়ে। মায়ের বয়সী ননাসের সাথে পুনম আর চেয়েছে কী কথা বলবে এত? ওর তো জমে ভালো ভাগ্নিদের সাথে, বিশেষ করে চেরিন, চাইমা, রুমঝুমের সাথে। তাহিয়া তখন আসে চারতলায়। হাসনাহেনা তাহিয়াকে দেখে বলে, কি রে, গল্প শেষ? বড় খালামণি, আমরা ছাদে যাচ্ছি, মামিকেও নিয়ে যাই। যা, তোরা আর অনুমতি নিয়ে কাজ করা শুরু করেছিস কবে থেকে? নওশাদ বাসায় আছে বলে? ওই আর কি। যা, এক কাজ কর, পেয়ারা কেটে নিয়ে যা, লবণ মরিচ মাখিয়ে সবাই একসাথে খাস। তাহিয়া মাথা নাড়ায়। হাসনাহেনা পুনমের দিকে তাকিয়ে বলে, মাথায় কাপড় তো দিয়েই রেখেছ, ছাদে গেলেও দিয়ে রেখো, নতুন বউ মানুষ। পুনম মাথা নাড়ে, মাথার কাপড় টেনে টুনে ঠিক করে। রুম থেকে মোবাইল নিয়ে আসি। যাও। পুনম মাথার কাপড় টানতে টানতে রুমের দিকে পা বাড়ায়। অন্যমনস্ক থাকায় নওশাদও যে রুম থেকে বের হচ্ছিল তা খেয়াল করেনি। ফলাফলস্বরূপ নওশাদের বুকের সাথে বাড়ি খায় চোরে সরি। তড়িঘড়ি করে সরতে দরজার সাথেও বাড়ি খায়। এত বড় মেয়ে হয়েও এমন তিরিং বিরিং স্বভাব কেন? না কথাবার্তা ঠিক ঠিকানা আছে, না চাল চলনের।
না সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। পুনম কোমরের দিকে হাত দিয়ে ঘষতে থাকে। ভালোই ব্যথা পেয়েছে। রুমে আসুন। পুনম নওশাদের পিছু পিছু রুমে ঢোকে। নওশাদ ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে বলে, কোমরে ব্যথা পেয়েছেন? হুম স্প্রে করুন ব্যথা জায়গায়।